নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমাদের সঙ্গে বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির কয়েকটি কয়েনের সম্বন্ধে বলবো। এছাড়া আপনাদের কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলি বলবো, বা ক্রিপ্টোকারেন্সিতে আমাদের কি কি সুবিধা অসুবিধা আছে। শেয়ার মার্কেটে যেমন সুবিধা অসুবিধা আছে, সেরকম ক্রিপ্টোকারেন্সি ট্রেড করলেও সেখানে সুবিধা অসুবিধা অনেকগুলি আছে, সেগুলি নিয়ে ডিসকাশন করব। এর সাথে সাথে থাকবে আমাদের দেশে বা বিশ্বে তথা সমগ্র দেশে কোথায় কোথায় ক্রিপ্টোকারেন্সি বৈধ এবং কোথায় কোথায় অবৈধ, সেইগুলি নিয়েও আমরা একটু আলোচনা করব। আপনারা দেখেছেন কয়েকদিন ধরে বিটকয়েন বেশ প্রচুর বেড়েছিল। আপনারা জানেন বুধবার বিটকয়েন সবথেকে হাইয়েস্ট রেকর্ড করেছিল ট্রাম্প জেতার পর। সেটা ছিল $93,483। এক একটা বিটকয়েনের দাম চলে গেছিলো। তারপর 3-4 দিন একটা কনসলিডেশন ফেজে আছে বুধবারের পর থেকে। আজকে যেখানে দাম চলছে $89,000 মতো, সেটা হচ্ছে আজ শুক্রবার। বুধবারের সব থেকে হাইয়েস্ট হয়ে গেছিলো এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের দাম। আবার ইথেরিয়াম দেখেছেন, ইথেরিয়াম এগুলি যেহেতু ভলিউম প্রচুর হয়, সেই জন্য আমি এরকম কয়েকটি জিনিস বলছি। ইথেরিয়াম 5 দিন টানা বেড়েছিল, অর্থাৎ 10 দিনে যদি আমরা ক্যালকুলেশন করি, ইথেরিয়াম 5 দিন টানা বেড়েছিল। লাস্ট 4 দিন কিন্তু টানা পড়েছে, কিন্তু পড়াটা সেরমভাবে অত জোরে পড়েনি যেভাবে বেড়েছিল, একটু স্লোলি পড়েছে, কিন্তু 4 দিনই লাল ক্যান্ডেল দেখতে পাবেন। তো 3310 থেকে, অর্থাৎ গত 4 দিন আগে 3310 একটা হাই করেছিল, এখন যেখানে সেটা 3100 চলছে। এটা হচ্ছে ইথেরিয়াম। এখন আর একটা ভালো সুযোগ এসেছে, যারা ফরেক্সে কাজ করেন দেখবেন ইউরো ইউএস ডলার, ইউরো প্রচুর পড়ে গেছে। ইউরো ইউএস ডলার সেপ্টেম্বরের 27 তারিখে ছিল 1.12, হোয়ারাস নভেম্বরের 15 তারিখ আজকে 1.05, অনেক পড়ে গেল। এই ইউরো ইউএসডিতে একটা ভালো কাজ করার সুযোগ এসেছে। এই সময় প্রত্যেকেই দেখতে পারেন যারা ফরেক্সে কাজ করেন। তার কারণ অ্যাকর্ডিং টু টেকনিক্যাল চার্ট দেখা যাচ্ছে যে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আগামী কয়েকদিনের মধ্যে একটা আপট্রেন্ড নিতে পারে এবং এক্সট্রিমলি ওভারসোল্ড পজিশনে চলে এসেছে। এটা হলো বিটকয়েন এবং ইথেরিয়ামের সম্বন্ধে একটা বললাম, প্লাস একটা ফরেক্সের একটা আপনাদের জিনিসটা বললাম কীরকম চলছে ইউরো ইউএসডি। এবার ক্রিপ্টোকারেন্সির প্রচুর সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। তাহলে প্রথমে আমরা সুবিধাগুলি একটু আলোচনা করে নিই। যেমন সুবিধার মধ্যে 1 নম্বর হলো বিকেন্দ্রীকৃত সিস্টেম। এর মানে কি, যে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে, যা একটি বিকেন্দ্রীভূত অর্থাৎ ডিসেন্ট্রালাইজ, মানে এর কোনো গভর্নমেন্ট নেই, কেউ কিছু নেই, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নেই, কোনো সরকার এটাকে কন্ট্রোল করে না। এটা হচ্ছে একটা বিকেন্দ্রীভূত ব্যবস্থা। এতে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না। তৃতীয় পক্ষ মানে কোনো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল সেক্টর এটাকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে এটার একটা ভালো স্বচ্ছতা থাকে। এটা হচ্ছে বিকেন্দ্রীকৃত সিস্টেম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্রুত ও স্বল্প ব্যয় সম্পন্ন লেনদেন। এটা একটা খুব তাড়াতাড়ি লেনদেন করার একটা ভালো মাধ্যম। যেমন আন্তর্জাতিক লেনদেন দ্রুত আমরা করতে পারি এবং তুলনামূলক কম খরচে করা যায়। এই দেশ থেকে অন্য দেশে একটা বিটকয়েন পাঠানো যায়, ইথেরিয়াম পাঠানো যায় এবং সেটা খুব তাড়াতাড়ি উইথিন সেকেন্ড সেটা করা যায়। তার ফলে এটা একটা ভালো অ্যাডভান্টেজ। 3 নম্বর হলো গোপনীয়তা এবং নিরাপত্তা।
অর্থাৎ ব্যবহারকারীদের লেনদেনের তথ্য এনক্রিপ্টেড থাকে, যা নিরাপদ ও গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমরা যারা এইগুলিতে লেনদেন করি, যারা ট্রানজ্যাকশন করি, এনক্রিপ্টেড থাকে। এটা একটা এমনভাবে লেজারে লিপিবদ্ধ হয়ে যায় ব্লক চেনের মধ্যে, এবং সেটাকে গোপনীয়তার মধ্যে থাকে, সেটা চট করে কেউ কিছু করতে পারবে না, এবং সেটা এনক্রিপ্টেড করা থাকে। 4 নম্বর হলো সীমাহীন লেনদেন। অর্থাৎ এই লেনদেনের কোনো লিমিটেশন নেই। যেমন একটা কোম্পানি শেয়ার কিনলে একটা লিমিটেশন থাকে, 5%-এর বেশি কেনা যায় না, সেখানে সেবির পারমিশন লাগিয়ে, কোম্পানি পারমিশন লাগিয়ে, এই ডিফারেন্ট তার ক্রাইটেরিয়া আছে। কিন্তু এখানে সীমাহীন লেনদেন করা যায়। তাহলে এখানে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, কে কোন দেশে বাস করি বা এই ধরনের কোনো এর মধ্যে ব্যাপার প্লে করে না। যে কোনো দেশে থেকে যে কোনো দেশে সহজভাবে আমরা এটাকে লেনদেন করতে পারবো। নেক্সট হলো নিয়ন্ত্রণ মুক্ত মুদ্রা। অর্থাৎ এই মুদ্রাটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট টাকা যে ছাপায়, বেশি টাকা ছাপালে আবার ইনফ্লেশন বেড়ে যাবে, সেই জন্য গোল্ড স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমাদের এখানে টাকা ছাপানো হয়। তো সেটা গোল্ডের এগেনস্টে হয়। প্রয়োজনে অনেক সময় বেশি টাকা ছাপলে ইনফ্লেশন হবার ভয় থাকে, সেই জন্য সেটা করা যায় না। সেই নিয়ন্ত্রণ মুক্ত মুদ্রা মানে এখানে কোনো সরকার বা সংস্থার দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয় না। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলতে থাকে এবং এটিকে স্বাধীনভাবে ব্যবহার করা যায়। এগুলি হলো মেনলি হলো সুবিধার পর্যায়ে পড়ে। এবার এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। অসুবিধা যেমন আমাদের শেয়ার মার্কেটে যদি এফআইআই কন্টিনিউ উইথড্র করতে থাকে, মার্কেট পড়ে যায়। এখানে অন্য অসুবিধা আছে, এখানে যেহেতু সবাই এফআইআই, এখানে সারা বিশ্বের সমস্ত ট্রেডিং এখানে হচ্ছে, এখানে প্রত্যেকে আমরা এফআইআই। তো আলটিমেটলি এখানে ওই ব্যাপারটা প্লে করে না, কিন্তু এখানে এছাড়া আরও অন্যরকম বিভিন্ন অসুবিধা আছে। যেমন মূল্য অস্থিরতা। ক্রিপ্টোকারেন্সির মূল্য খুব দ্রুত পরিবর্তনশীল। এই যে আমি একটু আগে বললাম, বিটকয়েনের দাম বুধবার চলে গেছিলো, কোথায় চলে গেছিলো দেখেছেন? বিটকয়েন $93,483 এক একটা বিটকয়েনের দাম। তো সেখানে আবার পড়ে যেতেও পারে খুব তাড়াতাড়ি। এটা খুব ভোলেটাইল এবং খুব এর দাম দ্রুত পরিবর্তনশীল, যেটা আমাদের জন্য একটু বড় রকমের রিস্ক হতে পারে। যারা বিনিয়োগকারী তাদের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এটা একটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বিধিবদ্ধতার অভাব। অর্থাৎ যেমন আমাদের দেশে স্টক এক্সচেঞ্জ আছে এবং গভর্নমেন্ট বা সেবি কন্ট্রোলিং করে, রেগুলেটরি অথরিটি। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিতে কোনো কিছু অ্যাকচুয়ালি রেগুলেটরি সিস্টেম নেই, এবং বিভিন্ন এক একটা দেশ বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রণ করে, ফলে এখানে আইনি ঝুঁকি রয়েছে। তো এটা একটা প্রবলেম আছে। আর একটা হচ্ছে হ্যাকিং ঝুঁকি বা জালিয়াতি। অনলাইনে কী হয়, এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ হয়, যেহেতু অনলাইনে এটা রিজার্ভ থাকে, সেই জন্য ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং হতে পারে বা প্রতারণাও করতে পারে। যারা ডার্ক ওয়েবে আছে বা যারা বিভিন্ন রকম জালিয়াতি সিস্টেমে ডিজিটাল মাধ্যমে করে, তার শিকার হতে পারে। এটা একটা অসুবিধা। আর একটা হচ্ছে অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির গোপনীয়তা বজায় রাখা একটি অবৈধ কার্যক্রম। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে গোপনীয়তা বজায় থাকে বলে এটা কোনো গভর্নমেন্ট কিছু বুঝতে পারবে না কার কাছে কত ক্রিপ্টোকারেন্সি আছে। এটা একটা অবৈধ কার্যক্রম। যেমন মানি লন্ডারিং বা ডার্ক ওয়েব লেনদেন যেগুলো হয়, সেগুলো যেমন অপরাধমূলক কাজ, তো এটাও সেটা কিছুটা টেক প্লে করে, সেই কারণে এটাও একটা অপরাধমূলক এই হিসাবে হতে পারে। তো যাই হোক না কেন,
যেটা ঘটনা সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির যেহেতু একটা আধুনিক প্রযুক্তি, একটা মডার্ন সিস্টেম, ডিজিটাল সিস্টেম, এই ডিজিটাল সিস্টেম যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাচ্ছে, দিনের পর দিন কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, অতএব এরকম ধরনের টেকনোলজি বা ডিজিটাল প্ল্যাটফর্মকে আটকানো খুব মুশকিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে আগে ব্যান করেছিলেন, তারপরে আবার এটাকে পুরোপুরিভাবে এটাকে ঠিকমতো ছাড়ও দিচ্ছে না। সেগুলো আমি বলবো কোন দেশে এগুলি ছাড় আছে, কোন দেশে প্রচুর ইউজ হয় বা কোন দেশে এগুলি অবৈধ, সেগুলি আমি ধীরে ধীরে আসব। তো যেহেতু এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আগামী দিনে এটা কিন্তু এগোতেই থাকবে। যেমন গত 5 বছর হলো আমি একটা ট্রেডিং রিলেটেড এই ক্রিপ্টোকারেন্সিতে আছি। তার আগে আরও 5 বছর দেখেছি, তখন এটা ভয় লাগতো, মনে হতো এটা একটা জালিয়াতি বা ফ্রড একটা ব্যাপার। কিন্তু এখন মনে হয় এই জিনিসটা আগামী দিনে হয়তো আরও ধীরে ধীরে বাড়তে থাকবে, বা যেভাবে এর প্রবণতা বাড়ছে। এটা হলো আমরা ক্রিপ্টোকারেন্সির সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে বললাম। অনেকে এটা জানতে চান, যারা বিশেষ করে বিগিনার্স এবং যারা নতুনভাবে আসতে চাচ্ছেন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বা ফরেক্স মার্কেটে। এবার আপনারা কিছু কিছু প্রশ্ন করেছিলেন, সেটা সম্বন্ধে আমি কয়েকটি জিনিস বলে দিই। যেমন অনেক জানতে চেয়েছিলেন জেমস কয়েন কি লিস্টিং হবে। এই জেমস কয়েন যা মানে দেখা যাচ্ছে এটা অলরেডি লিস্টিং হয়েছে, এবং এর ভ্যালু আছে পয়েন্টের পর 4টে 058 এত ডলার এটার একটা ভ্যালু আছে জেমস কয়েন। অনেকে বলছেন ট্যাক্স প্রচুর লাগে। দেখুন, ইনকাম করলে সেখানে ট্যাক্স দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না, এটা একটা অন্য, এটা ট্যাক্স রিলেটেড ব্যাপার, সেটার ব্যাপারে আমি যাচ্ছি না। তো আবার অনেকে জিজ্ঞাসা করেছেন কয়েন ডিসিএক্স অ্যাপ আমার কাছে আছে, এটা কি ঠিক, এটা কি ভালো? দেখুন, কয়েন ডিসিএক্স খারাপ না, এবং ইন্ডিয়াতে এই কয়েন ডিসিএক্স এক্সচেঞ্জ তৈরি করছে, অতএব সেটাকে খুব একটা খারাপ বলতে পারবো না। আর একজন বলেছেন ওয়াজির এক্স কি ট্রেড করা যায়? দেখুন, ওয়াজির এক্সে ট্রেড করা যায়, কিন্তু এই ওয়াজির এক্সকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুদিনের জন্য ব্যান করেছিল, কিছু ক্রাইটেরিয়া ছিল, প্রবলেম ছিল, সেটা আবার ঠিক হয়ে গেছে, আবার এখানে ট্রেডিং চালু হয়ে গেছে। তো ধীরে ধীরে এগুলি ঠিক হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নয়। অনেকে জিজ্ঞাসা করছেন এটা কি লং টার্ম না শর্ট টার্ম। দেখুন, আমাদের শেয়ার মার্কেটে যেমন লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম সব কিছু আছে, সব রকম আছে। যেমন টেকনিক্যাল আমাদের শেয়ার মার্কেটে কাজ করে যদি মার্কেট ঠিকঠাক থাকে, সিমিলারলি এখানেও ভালো টেকনিক্যাল কাজ করে, এবং এখানে শর্ট টার্মেও কাজ করা যায়, লং টার্মেও কাজ করা যায়, মিড টার্মেও কাজ করা যায়। এখানেও সুইং ট্রেডিং হয়, এখানেও ইন্ট্রাডে হয়, এখানেও লং টার্ম কাজ করা যায়। তো এটা যে যেরকমভাবে করবেন তার উপর নির্ভর করবে। অনেকে জানতে চেয়েছেন ট্রিজার এনএফটি, এটাতে কি ট্রেড করা যায়? দেখুন, ট্রিজার এনএফটি 2021 সালে এসেছিল, ট্রেডিংও চলছে, ভলিউম ধীরে ধীরে বাড়ছে, প্রবলেম কিছু দেখা যাচ্ছে না। এটা একটা মাইনিংয়ের ব্যাপার আছে এর মধ্যে, সেটার মধ্যে আমি এক্ষুনি যাচ্ছি না। এই ধরনের ব্যাপারগুলি এখানে তো প্রচুর টার্ম আছে, মাইনিংয়ের ব্যাপারটা নিয়ে আমি পরে আরেকদিন ভিডিওতে বুঝিয়ে দেবো। তো এটা হলো আপনারা যা যা জানতে চেয়েছিলেন সেটার সম্বন্ধে বললাম। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন দেশে এটা খুব ভালো চলছে, এবং গভর্নমেন্ট বলছে না এটা খুব ভালো, এটা আমাদের হেল্পফুল। আবার অনেক দেশ বলছে না এটা এখন ট্রেড করা যাবে না। তো সেরকম কোন কোন দেশ এটাকে বৈধ বলছে এবং কোন কোন দেশ এটাকে ইলিগ্যাল বলছে, লিগ্যাল ইলিগ্যাল, সেটা আমরা একটু আলোচনা করব। যেমন দেখুন, আমি প্রথমে বৈধগুলি আলোচনা করছি। যেমন প্রথম বলবো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। এখানে বিটকয়েন বৈধ, এবং শুধু বৈধ নয়, ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন এই যুক্তরাষ্ট্রে বিটকয়েনকে করের উদ্দেশ্যে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে, এবং এটিকে অর্থ পাচার বিরোধী আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে বিটকয়েন লেনদেন প্রচুর হয়, এবং এই বিটকয়েনকে বিনিময় প্রথা হিসাবে প্রচুর কাজে লাগানো হচ্ছে। এবং এখানে যেটা হয়, আমেরিকান গভর্নমেন্ট ফিনান্সিয়াল ক্রাইমস ইনফরমেন্স নেটওয়ার্ক,
ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক এটাকে কন্ট্রোল করে। যেমন আমাদের সেবি কন্ট্রোল করে, সেরকম এই ক্রিপ্টোকারেন্সিকে কন্ট্রোল করে আমেরিকার গভর্নমেন্টের ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্স নেটওয়ার্ক। তো যুক্তরাষ্ট্রে সব থেকে প্রচুর এটা ট্রেডিং হয়। নেক্সট হচ্ছে কানাডা। কানাডাতেও এটি বৈধ, বাট কন্ট্রোলিংয়ে আছে, নিয়ন্ত্রিত। বিটকয়েনকে বৈধ হিসাবে এখানে বিবেচনা করা হচ্ছে, কিন্তু এটিকে অর্থ পাচার বিরোধী এবং সন্ত্রাসী অর্থায়ন বিরোধী নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে। কানাডা ক্রিপ্টোকারেন্সির প্রতি সমর্থনশীল এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এর অনুকূল পরিবেশ নিশ্চিত করছে। তার মানে এখানে বৈধ, গভর্নমেন্টেরও কন্ট্রোলিং আছে কানাডাতে। এরপরে আসছি ইউরোপীয় ইউনিয়ন। এখানেও এটি বৈধ। এখানে বিটকয়েনকে প্রত্যেকে বৈধ বলে মনে করে, কেননা বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে সম্পদ হিসাবে এখানে বিবেচনা করা হচ্ছে, যেমন ইউএসএতে হচ্ছে। মূলধনী লাভের উপর কর প্রয়োগ করা হচ্ছে এবং এইখানে শক্তিশালী অর্থ পাচার বিরোধী আইন প্রয়োগ করে অধিকাংশ ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নেও এটি বৈধ হয়ে গেল। জাপান 2017 সালে পেমেন্ট সার্ভিস অ্যাক্টের অধীনে বিটকয়েনকে আইনি পেমেন্ট পদ্ধতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এটি ডিজিটাল মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল। জাপানও এটি খুব ভালোভাবে ইউজ হয় এবং বৈধভাবে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, এখানেও কিন্তু বিটকয়েন বৈধ, কিন্তু নিয়ন্ত্রিত। অস্ট্রেলিয়া বিটকয়েনকে সম্পত্তি হিসাবে বিবেচনা করে এবং এর উপর মূলধনী লাভের উপর ট্যাক্স দেয়া হয়। অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন এটিকে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নিয়ন্ত্রিত করছে, কন্ট্রোলিং করছে। সুইজারল্যান্ডও এটিকে বৈধ হিসাবে ব্যবহার হচ্ছে। সুইজারল্যান্ড তার শক্তিশালী আর্থিক শিল্পের জন্য পরিচিত এবং এটি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো এখানেও এদের স্পষ্ট নিয়ম প্রণয়ন করা হয়েছে। সেই আইন দ্বারা এটাকে নির্দিষ্ট কিছু সংযোজন করা হয়েছে। বিশেষ করে এই এলাকায় এটিকে আইনি মুদ্রা হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে সুইজারল্যান্ডে। যুক্তরাজ্য, এখানেও এটি বৈধ এবং নিয়ন্ত্রিত। যুক্তরাজ্যে এটা একটা মূলধনী লাভের করের অধীনে এসেছে এবং এখানে অর্থ পাচার বিরোধী আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি নিশ্চিত করে যে ক্রিপ্টোকারেন্সি বিনিময়গুলি আইনগত মানদণ্ড মেনে চলে, সেই কারণে স্বীকৃতি দেওয়া হয়েছে। এল সালভাদোর, এখানেও বিটকয়েন কিন্তু বৈধ মুদ্রা। এটি হচ্ছে প্রথম দেশ যেখানে এটিকে বৈধ মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়েছিল। 2021 সালে একটি আইন পাস করে বিটকয়েনকে মার্কিন ডলারের পাশাপাশি বৈধ মুদ্রা করে তোলা হয়েছে। এখানেও ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য বিটকয়েন বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিকে এখানে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এবার এটা গেল যেখানে পুরোপুরিভাবে বৈধ বাট কন্ট্রোলিং সিস্টেমে আছে। এবার সেই সব দেশগুলিতে আসছি যেখানে বিটকয়েন সীমাবদ্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। সেটা আসার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই। এই রবিবার সকালবেলা 10টা থেকে 1:30 অবধি একটি অফলাইন ক্লাস চালু হবে, অর্থাৎ 17ই নভেম্বর। আর রাত্রিবেলা একটি 8টা থেকে 10টা পর্যন্ত একটি অনলাইন ক্লাস চালু হবে। আর ক্রিপ্টোকারেন্সির উপর বা ফরেক্সের উপর 8ই ডিসেম্বর রবিবার দুপুর 2টো থেকে আরেকটি নতুন ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার যে দেশে বিটকয়েন কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ কিন্তু সেখানে ট্রেডিং চলছে, সেই সব দেশগুলিতে আসি। প্রথমে আসি আমাদের দেশ ভারতবর্ষ। এখানে বৈধ অবস্থা বলতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। বিটকয়েন
এখানে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয়, তবে নিয়মগুলি অস্পষ্ট। এখনও অবধি গভর্নমেন্ট থেকে সেইভাবে স্পষ্ট জিনিস এখনও তৈরি করা হয়নি। তবে এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2018 সালে ব্যাঙ্কগুলোকে ক্রিপ্টো ব্যবসার সাথে লেনদেন নিষিদ্ধ করেছিল। 2020 সালে সুপ্রিম কোর্ট সেটাকে বলল না, এটা ভুল, ছাড় দেওয়া হয়েছে, সেটার থেকে উইথড্র করা হয়েছিল। এখন ক্রিপ্টোকারেন্সির এখানেও প্রচুর ব্যবহার চলছে। তবে FIU ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কন্ট্রোলিংয়ে করে, মানি লন্ডারিং অ্যাক্ট থেকে আইন করে, ভারতবর্ষে ওটা চলছে, কিন্তু নিষিদ্ধও নয়, আবার ঠিকঠাকভাবে যে পুরোপুরিভাবে 100% এটা বৈধ তাও নয়। চীনেও একটিকে সীমাবদ্ধ অবস্থায় রেখে এখানেও এটা ট্রেডিং চলছে। এখানেও 2021 সালে ক্রিপ্টো ট্রেডিং এবং মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে এটাকে বিভিন্ন ভাবে মাইনিংয়ের সাথে জড়িত অতিরিক্ত শক্তি ব্যবহারের বিষয়ে চায়না গভর্নমেন্ট একটু অ্যাংসাস ছিল। তারপরে সেখানে ট্রেডিংও চলছে সীমাবদ্ধ অবস্থায়। রাশিয়াতেও ঠিক একই সিস্টেম, এখনও ঠিক রাশিয়াতেও বৈধ অবস্থাতে আছে, কিন্তু প্রচুরভাবেই সেখানে সীমাবদ্ধ। তুরস্কও তাই 2021 সালে তুরস্ক বিটকয়েনকে মাধ্যমে পেমেন্ট নিষিদ্ধ করেছিল প্রতারণা এবং মূল্য অস্থিরতার জন্য। তবে বিটকয়েন ট্রেডিং এবং সম্পদ হিসাবে ধরে রাখা এখনও অনুমোদিত। তো এরকম প্রচুর দেশ আছে যেটাকে পুরোপুরি ইলিগ্যাল বলছে, অর্থাৎ যেমন ভারতে কিছু লিগ্যাল কিছু ইলিগ্যাল FIU আন্ডারে সেগুলি চলছে, এবং ভারতবর্ষে অনেকগুলি বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জও চালু হচ্ছে। আমি সেগুলি ধীরে ধীরে আপনাদের বলবো কোন এক্সচেঞ্জে কাজ করলে ভালো, কোন অ্যাপসে কাজ করলে ভালো হবে, এবং এক একটা যেমন ধরুন যদি আমরা বিটকয়েন ধরি, সেটা কিভাবে টেকনিক্যালকে ফলো করে তার চার্ট আমি ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসব। আলজেরিয়া যেমন পুরোপুরিভাবে এটাকে বলছে ইলিগ্যাল, মরক্কো বলছে এটা ইলিগ্যাল, মিশর বলছে ইলিগ্যাল, বাংলাদেশ বলছে ইলিগ্যাল, নেপাল বলছে ইলিগ্যাল। এবার কেন ইলিগ্যাল আমি এত ডিটেলসে যাচ্ছি না, মোটামুটিভাবে কারেন্সির উপর একটা আইডিয়া দিলাম। এর পরের ভিডিও আবার ইমিডিয়েটলি বেরোবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ক্লাস করতে চান ক্রিপ্টোকারেন্সির উপর, 8ই ডিসেম্বর ক্লাস চালু হচ্ছে, আর 17ই নভেম্বর পরশুদিন রবিবার একটা অফলাইন এবং অনলাইন ব্যাচ চালু হচ্ছে। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।